আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন এমজিএস গ্রুপ নিবেদিত উপসংহারে। আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। উপসংহারে আমরা মুখোমুখি হতে চাই সেই সব ব্যক্তিত্বদের সাথে যাদের সারা জীবনের অবদানে ধন্য হয়েছে বাংলাদেশ। নিজ নিজ ক্ষেত্রে যারা এক একজন রোল মডেল, তরুণদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা হতে পারেন অনুকরণীয়, অনুসরণীয়, সেই স্বনামধন্য সুখ্যাতজনদের উপসংহারের আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফয়েজ। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। উপসংহারে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশন দেখানো পেজে। আর আজ আমরা কথা বলবো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক এম এ ফয়েজ। অধ্যাপক এম এ ফয়েজ, আপনি জানেন যে আমরা করোনা মহামারীতে আছি, আপনি এই নিয়ে কাজ করছেন, আমাদের সঙ্গে আছেন। আপনি যদি একটু বলেন, যদি প্রথমে একটা মানুষ জানতে চায়, এখন প্রায় 3 মাস তো আমরা পার করলাম, 100 দিন পার হয়ে গেছে। 8ই মার্চ প্রথম শনাক্ত, 18ই মার্চ প্রথম মৃত্যু, তারপরে আমরা 18ই জুনের মধ্যে আছি। আপনি যদি একটু বলেন, আমরা কি পিকে আছি, আমরা কি চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছি, যেটা সারা দেশে পৃথিবীতে আলোচনা হচ্ছিল যে একসময় পিক হবে তারপরে কমবে, আমরা কি তেমন জায়গায় পৌঁছে গেছি কিনা, আপনি কি বলেন? ধন্যবাদ। বৈশ্বিক মহামারীতে বাংলাদেশে কোভিড-19 কমিউনিটি সংক্রমণ চলছে। এই সময়ে সংক্রমণ কমানোর জন্য বিজ্ঞানসম্মত জানা যেসব ওষুধবিহীন পদ্ধতি, যেগুলোকে এনপিআই বলে, যেমন সাধারণ ছুটি প্রয়োগ দীর্ঘায়িত করা যাচ্ছে না। একদিকে সংক্রমণ নিয়ন্ত্রণ, অন্যদিকে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কোভিড-19 ও দারিদ্রতাজনিত দ্বৈত মহামারীর কথা বিবেচনায় এনে অর্থনৈতিক কর্মকাণ্ডও শুরু করতে হবে। এর প্রেক্ষিতে দেশকে সবুজ, হলুদ ও লাল জোনে ভাগ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এটা একটা বিশাল কর্মকাণ্ড। যেমন দেশের সর্বোচ্চ যদি সবুজ জোন হয় ধরে নিলাম, তাহলে সরকারের 7 এবং 11 মোট 18টি পালনীয় বিষয় আছে, যার মধ্যে অন্যতম হলো প্রতিটি রোগী শনাক্তকরণ, আইসোলেশন, কন্ট্রাক্ট ট্রেসিং, কোয়ারেন্টাইন, এটা অন্যতম। গত 2 সপ্তাহে ক্রমবর্ধমান রোগী হিসাবে হলুদ ও লাল জোনে ভাগ করে সুনির্দিষ্টভাবে সমাজের সবাইকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে এগোতে হবে। এর কেন্দ্রবিন্দু হচ্ছে একটা কমিউনিটি, কারণ স্বাস্থ্য হচ্ছে জনগণের। হেলথ ইজ আওয়ার পিপল। কেবল সংখ্যা নয়, এক একটি জীবন, এক একটি পরিবার। আমরা পরবর্তীতে পিক সম্বন্ধে বলবো। ধন্যবাদ। আচ্ছা, আপনি আলাদা ইন্টারভিউতে বলেছেন, এর আগে আমি যেটা মানে দেখেছি আলাদা ইন্টারভিউতে বা কথাবার্তা, আপনি বলেছেন যে মানে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কৌশল দিয়ে, অস্ত্র দিয়ে নয়। সেই কৌশলটা কি, আর যে কৌশলে আমাদের সরকার বা আমরা এগুচ্ছি তা কি সঠিক আছে বলে আপনি মনে করেন? দেখুন, এখন যে কৌশলে এগুচ্ছি, দেখুন কোভিড-19 মোকাবেলায় কৌশলগত দিকগুলো হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা কৌশলপত্র আছে, কেমন, আচ্ছা, যার মধ্যে প্রত্যেক দেশ কোভিড-19 এর জাতীয় প্রস্তুতি ও মোকাবেলার দলিল তৈরি করেছে, যাকে এনপিআরপি নামে পরিচিত। আচ্ছা, এর মধ্যে কমপক্ষে 7টি কর্মকৌশল এবং প্রত্যেকটি কর্মকৌশলের পৃথক পৃথক কর্মকাণ্ড চিহ্নিত। এটি একটি চলমান দলিল। সফল আন্তরিক প্রয়োগেই কেবল এর সুফল পাওয়া যাবে। যেমন এখন একদিকে চলমান সংক্রমণ, অন্যদিকে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু। বিষয় দুটি সংক্রমণ নিয়ন্ত্রণে সাংঘর্ষিক হলেও একটা পথ আমাদেরকেই বের করে নিতে হবে এই কর্মকৌশল পত্রের মধ্যেই। সেই কৌশলটা কি হতে পারে, আপনার পরামর্শ কি? কৌশলগুলি আসলে এটা একটা কৌশল না, এটা আসলে অনেকগুলো জিনিস একসাথেই এর মধ্যে থাকবে। যেমন আমাদের যে কমিউনিটিতে যে সংক্রমণ আছে, এই সংক্রমণগুলিকে সুনির্দিষ্টভাবে নির্ণয় করে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আমাদের হাসপাতালে কিংবা আইসোলেশন সেন্টারে নিয়ে আসা, এবং যারা সুনির্দিষ্টভাবে যখন নির্ণয় হবে তাদেরকে তাদের কন্ট্রাক্ট ট্রেসিংগুলি করা এবং তাদেরকে কোয়ারেন্টাইন করা, এবং একই সাথে সুনির্দিষ্টভাবে তাদের বিভিন্ন হাসপাতালে কিংবা সেন্টারে এনে চিকিৎসা প্রদান, আবার একই সাথে
যে চলমান যেসব কর্মকাণ্ড যেগুলি আছে, চলমান কর্মকাণ্ড বলতে আমরা যেগুলো সুরক্ষার জন্য যেগুলি বলছি, যেমন শারীরিক দূরত্ব বজায় রাখা, সার্বক্ষণিক বাইরে গেলে মাস্ক পরা এবং অন্যান্য যেগুলো শারীরিক যেসব উপদেশ যেগুলি বলছি আমরা, যেমন কফ কাশি শিষ্টাচার, এগুলো অব্যাহতভাবে অনুসরণ করা, এগুলো হবে অন্যতম। এবং এগুলো কিন্তু এই যে পদ্ধতিগুলো আমরা বলছি, এখানে একসাথে সংক্রমণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ চিকিৎসা একসাথে চলতে থাকবে। এবং এটা কিন্তু এই যে বলছি আমাদের সীমিত সম্পদের কারণে যে আমাদের আমাদের মতো অনেক দেশে কার্যকর ব্যবস্থাগুলো যেগুলো বলা হচ্ছিল, এগুলো অনেকেই অপ্রতুলতা থাকার কারণে এগুলো আসলে অনেকেই করতে পারে নাই। তো আমরা যেহেতু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতা থাকায় এই সমস্যার উত্তরণে আমাদের আসলে যথেষ্ট বেগ পেতে হবে। অধ্যাপক ফায়েজ, যদি আপনি দেখেন যে আমরা 8ই মার্চের পরে আমরা প্রথমে সাধারণ ছুটি করলাম 24শে মার্চে এসে, তারপরে আবার সবটাই খুলে দিলাম ঈদের পরে এসে, আবার এখন বলছি জোনিং করব, এই যে নানা রকম পদক্ষেপ নিলাম, কোনোটাতে সমন্বিত বলে আমাদের মনে হয় না, বা জনগণও মনে করে যে এটাই সমন্বিতভাবে হচ্ছে না। আপনি কি মনে করেন এই কৌশলগুলো ঠিক ছিল? প্রথমটা আমি একদম সাধারণ ছুটি ঘোষণা করে দিলাম, সব কিছু বন্ধ, কিন্তু সেটিও আবার মানলো না, পরে আমরা সব খুলে দিলাম জীবনের জীবিকার কথা বলে, এখন আমরা আবার জোনিং করতে চাচ্ছি। তাহলে আমরাও তো একটু বিভ্রান্ত যে কোন পথে সঠিক পথে এগুচ্ছে কিনা। আপনি কি মনে করেন? আসলে যতদিন দেশে সংক্রমণ নিয়ন্ত্রণ হবে না, অর্থাৎ কোন কোভিড-19 রোগী দেশে নেই, অথবা প্রতি লাখে 14 দিনে 3 দিনের কম, গত 14 দিনে 3 জনের কম রোগী, এরকম পৃথকভাবে এরকম 3টা জোনিং ভাগ করে কর্মকাণ্ড চলবে। কিন্তু এর পরও কিন্তু অব্যাহতভাবে সবুজ জোনের কর্মকাণ্ডগুলো দেশব্যাপী চলমান রাখতে হবে। বিশেষজ্ঞ কমিটির পরামর্শক্রমে এই জোনিং ভাগ করার মানদণ্ড, বর্তমানে 10টি মানদণ্ড আছে, কিন্তু অবশ্যই সবসময় পর্যালোচনা করে করা হবে বলে মনে হয়। যেমন পজিটিভ রোগীর সংখ্যা, সংক্রমণ বৃদ্ধির হার, অভ্যন্তরীণ অধিক সঞ্চালনশীলতা বা গতিশীলতা, দারিদ্র্য, পজিটিভ হওয়ার হার, পরীক্ষার পর্যাপ্ততা, এগুলো সবগুলো বিবেচনা নিয়ে এই যে জোনিং করে তা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে এটা কিন্তু আমরা একদিকে সংক্রমণ, অন্যদিকে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারবো। কিন্তু এই যে জোনিংয়ের কথা আমরা বলছি, গত 1 জুন থেকে শুনছি, এই 17 দিনেও কি আমরা, 18 দিনেও কি আমরা জোনিংটা করা যেত না? এটা কি আপনি কি মনে করেন যে কোথাও কোনো গাফিলতি হচ্ছে, নাকি আমাদের দক্ষতার অভাব? কেন 18 দিনেও আমরা জোনিংটা শেষ করতে পারলাম না? এখনও বলছেন যে জোনিং স্বাস্থ্য বিভাগ করবে, কার্যকর করবে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয়ভাবে প্রশাসন, কিন্তু আমরা জোনিংটাই তো চূড়ান্ত করতে পারলাম না। কতগুলো এলাকার নাম শুধু শুনলাম। আসলে হচ্ছে কি, এটা আসলে এই ধরনের অতিমারিতে এটা আসলে প্রত্যেকের এই অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এতে স্বাস্থ্য, অর্থনীতি, সামাজিক সমস্যা একসাথে জড়িত। বরং ক্ষেত্র বিশেষে এই যে দরিদ্র জনগোষ্ঠী দ্বৈত মহামারীর শিকার বলতে এরা একদিকে কোভিড-19 জনিত, আবার অন্যদিকে দারিদ্র্য, বেকারত্ব দুটো মিলে সমাজের অপেক্ষাকৃত কম সচ্ছল জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। ওই জন্য এসব বিবেচনায় এনে এটা আসলে এত বিশাল কর্মকাণ্ড, এতে এটা সমন্বয় করার জন্য যেমন এই যে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও সব জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে একসাথে কাজ করতে হবে। অবশ্যই এর মূল দায়িত্ব থাকবে কিন্তু স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ, প্রশাসন সহ অন্য সবাই। তো এই জন্য আসলে এই যে কর্মকাণ্ডগুলি আছে, এই কর্মকাণ্ডগুলো এটা তো আসলে যে সমন্বয় বলছেন, সমন্বয় তো অবশ্যই দরকার। সমন্বয়টা খুব রাতারাতি তো আর করা যাবে না। এর জন্য তো আসলে অনেক বিশাল কর্মকাণ্ড বলেই আমাদেরকে আসলে ওনারা খুব ইয়ে করে, যেহেতু বিভিন্ন আঙ্গিকে এটা আসলে বিভিন্ন মন্ত্রণালয়, এটা অসাধারণ সমন্বয় প্রয়োজন। এটা সবাই কিন্তু অনুধাবন করে, কিন্তু সরকারি কিন্তু সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ওখানে 31 দফা, যার মধ্যে আপনার ওই যে স্ট্যান্ডিং অর্ডার অফ ডিজাস্টার কার্যকর, এখানে সংক্রমণ ব্যাধিও কার্যকর। কিন্তু এই যে সমাধানে আসলে আমাদের যে ব্যবস্থাপনায় যে সমন্বয় লাগবে, এইটার আসলে সমাধানে আমাদের আকাঙ্ক্ষা অনেক, তবে এসবের সরলীকরণ করা প্রায় অসম্ভব। ওই জন্য এটা করার প্রক্রিয়াটাও কিন্তু অনেক চিন্তা ভাবনা করেই করতে হবে বলে হয়তো একটু সময় নিচ্ছে। আমাদের স্বাস্থ্য সম্পদের অপ্রতুলতা আছে, সেটা আমরা মানছি, কিন্তু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে
4টা মাস কি সমন্বয়ের জন্য যথেষ্ট ছিল না? আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমাদের চিকিৎসক, আমাদের প্রশাসন, তাদেরকে এইটুকু দক্ষতা না যে 4 মাসের মধ্যে আমরা একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করলাম এবং শেষে এসে যখন জোনিংয়ের কথা বললাম সেটি করতেও 3 সপ্তাহ লেগে যাচ্ছে। এটা কি আমরা, এবং আরেকটি আমার প্রশ্ন যে নেতৃত্বে কে থাকবে? আপনি অবশ্যই সমন্বয় থাকবে, কিন্তু নেতৃত্বে তো স্বাস্থ্য বিভাগই থাকবে। সেই নেতৃত্বে যে স্বাস্থ্য বিভাগ, সেখানে কি আমরা বড় দুর্বলতা দেখছি? আসলে এই যে এই কর্মকাণ্ডগুলো, এই যে মহামারীর যে সংক্রমণের যে রেখা আছে, এটা বুঝতে গেলে এই যে চিকিৎসা ব্যবস্থাপনায়, সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায়, কমিউনিটিকে সাথে নিয়ে ইত্যাদি যে বিশাল কর্মযজ্ঞ যেগুলো আছে, যার জন্য যে এই যে এনপিআরপি যে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন, আর এই জন্য বিভিন্ন কমিটি, কেমন তো এই জন্যই তো বিভিন্ন কমিটি, যার জন্যই এগুলো সমন্বয় ব্যবস্থাপনা এগুলো আসলে শুধু তাই না, এর জন্য বিভিন্ন পর্যালোচনা, মনিটরিং এগুলো তো করতেই হবে। তো আমার মনে হয় আপনি যেটা বলছেন এটা আসলে এক একটা স্তরে, যেমন এইগুলো তো 4টা স্তর ছিল, ওই স্তরের মধ্যে একটার সাথে একটা কিন্তু সম্পর্কিত। এখন যেমন আমরা যে আছি ওখানে এখন ভিন্ন আঙ্গিকে সমন্বয় দরকার, কাজে প্রত্যেক স্তরেই সমন্বয় দরকার। আমি তো প্রথমেই বলেছি এই সমন্বয়টার আমাদের দরকার, এটা মধ্যে কোনো কারো কোনো দ্বিমত নেই, কিন্তু এটা এত এত বড় আকারে, এই জন্য এক একটা স্তরে এক এক ধরনের সমন্বয় দরকার। আমি মনে করি না সমন্বয়ের সাংঘাতিক ঘাটতি আছে বলে মনে করি না, তবে এটা আরো অনেক উন্নয়নের সুযোগ আছে বলে আমি মনে করি। তাহলে এই যে আমরা জোনিং করতে পারলাম না, এই যে একবার সাধারণ ছুটি দিয়ে দিলাম, এখন বলছেন যে সাধারণ ছুটি শুধু রেড এলাকায় হবে, তা সেই রকম জোনিংয়ের কথা আমরা মার্চে কেন বা এপ্রিলে কেন বা মে মাসে কেন ভাবলাম না? দেখুন, এগুলো আসলে এইটা এক একটা সময় তো আছে, ওই সময় তো সংক্রমণের যে বক্ররেখা, এটা আসলে নির্ধারণ করার জন্য যে যতটুকু তথ্য উপাত্য দরকার, অতটুকু অনেকগুলো যথেষ্ট তথ্য উপাত্য প্রয়োজন। এই প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণে বিভিন্ন ধরনের গাণিতিক মডেল আছে। তো এই জন্য আমরা আসলে কখন চূড়ায় যাব এইটা তো আসলে বুঝতে তো সময় দিতে হবে। আমরা মতবাদ সত্ত্বেও সংক্রমণের যে চূড়া, এটা মনে করা হচ্ছে, এখন মনে করা হচ্ছে যে জুলাই আগস্ট পর্যন্ত করাতে পারে, অনেকেই মনে করেন। এবং এটা সংক্রমণের চূড়া যত দ্রুত যাবে উপরের দিকে, তত দ্রুত কিন্তু নিম্নগামী হবে না। কিন্তু এই রেখার প্রকৃতি নির্ভর করবে কত দক্ষতা ও সফলতার সাথে আমরা বিভিন্ন কর্মকৌশল প্রয়োগ করছি তার উপরে। কাজে এগুলো আপনি যেটা বলছেন যে এখন এই যে বিভিন্ন কালার গুলো, যে লাল, নীল, সবুজ এবং হলুদ, এগুলো আগে করা হয় না কেন? এগুলো তো আসলে আগে করার বিষয় নয়, এটা সংক্রমণের একটা পর্যায়ে আছে। এই পর্যায়ে মনে করা হচ্ছে, যেখানে তখন হয়তো মনে করা হচ্ছিল যে আগে যদি আমরা যেভাবে নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন গুলো করা হচ্ছিল, তাতে করে মনে করা হচ্ছিল যে না, এটা হয়তো কমে যাবে, কিন্তু দেখা গেছে না, কমে নেই। কাজে তখন আমাদেরকে ভিন্ন আঙ্গিকে এখন চিন্তা ভাবনা করে এই যে বিশেষজ্ঞরা, ওনারা মনে করছেন যে এখানে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ আছেন, ওনারা সবাই মিলে সমন্বিতভাবে মনে করছেন যে এখনই সময় এটা, এবং এটা খুব তাড়াতাড়ি একদিন দুদিনের মধ্যে করা যাবে না, কিন্তু এটা কিন্তু এরকম বিষয় নয়। আমাদের কিন্তু আগামী দিনগুলিতে এই সম্বন্ধে অনেক কাজ করতে হবে বলে আমরা সবাই মনে করি। আমি একটি বিরতিতে যাব অধ্যাপক ফয়েজ, কিন্তু সেই বিরতি যাওয়ার আগে আপনার কাছে প্রশ্ন থাকলো আমার। আমরা দেখি যে সরকার একটি তো স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কমিটি সেটি আছে, স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল কমিটি আছে। আমরা দেখলাম একটি জাতীয় কারিগরি পরামর্শ কমিটি করলো অধ্যাপক শহীদুল্লাহর নেতৃত্বে, যেটি হলো। তার বাইরেও আপনারা অনেক বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আছেন। তা এই বিশেষজ্ঞদের কোনো সমন্বিত কার্যক্রম কিন্তু আমাদের চোখে পড়ে না। আমরা জানি না যে সরকার আপনার কোনো পরামর্শ নেয় কিনা, বা বিশেষজ্ঞ কমিটি এখন যেভাবে পরামর্শ দিয়েছিল সেটিও অনেক সময় মানা হচ্ছে না বলে তারা ব্যক্তিগতভাবে আমাদের কাছে হতাশা প্রকাশ করে। এই কারণেই কি সমন্বয়হীনতাটা বাড়তি, বা আপনাদের যারা বিশেষজ্ঞরা আছেন তাদের সকলের পরামর্শ কি সমন্বিতভাবে সরকার গ্রহণ করছে, বা আপনারা কি দিতে পারছেন? আপনি কি মনে হয়, বা আপনি কখনো কোথাও যা বলেছেন তা হয়নি বা হয়েছে, এরকমটা কোনো অভিজ্ঞতা আছে কিনা গত 2 মাসে? যদি বলবেন একটু বিরতির পরে ফিরে এসে। দর্শক, আমরা এমজিএস গ্রুপ নিবেদিত উপসংহারে আছি। আজ আমরা কথা বলছি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর এম এ ফয়েজ।
দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম এমজিএস গ্রুপ নিবেদিত উপসংহারে। আমাদের সঙ্গে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক এম এ ফয়েজ। অধ্যাপক এম এ ফয়েজ, আমি বলেছিলাম যে নানা রকম বিশেষজ্ঞ কমিটি আমরা দেখছি, তাদের মধ্যে সমন্বয় হচ্ছে কিনা, বা আপনারা যারা আছেন তাদের কোনো পরামর্শ সরকার নিচ্ছে কিনা, বা দিতে পারছেন কিনা, বা দিলেও সেটি বাস্তবায়ন দেখেন কিনা? ধন্যবাদ। আসলে আমি একটু আগে বলেছি, এই সংক্রমণে, এই বৈশ্বিক মহামারীতে আসলে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ কমিটি, বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ মতামত দরকার। কারণ বিষয়টা তো একটা বিষয় না, এখানে একসাথে অনেকগুলো জিনিস জড়িত। এখানে সংক্রমণের রেখা বুঝতে হবে, এপিডেমিওলজিস্ট লাগবে, এখানে চিকিৎসা ব্যবস্থাপনায় চিকিৎসা গাইডলাইন্স এর কথা আছে, হাসপাতাল ব্যবস্থাপনা আছে, একই সাথে সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা আছে, কমিউনিটিকে সাথে নেওয়া আসে, ইত্যাদি অনেক বিশাল কর্মকাণ্ড। তো এই জন্য এই যে জাতীয় যে নীতিমালা এনপিআরপি, ওখানে আসলে বিভিন্ন বিশেষজ্ঞের মতামত নেওয়ার প্রয়োজনটা আসলে ওই জন্য বিভিন্ন কমিটি, এবং এই বিভিন্ন কমিটিগুলো তো যারা বিশেষজ্ঞ কমিটি আছেন উনারা তো আর ইমপ্লিমেন্টার্স না, উনারা বিশেষজ্ঞ মতামত দেন। আপনি জানেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি আছে, উনারা শুধু এখানে একটা মন্ত্রণালয়, এখানে অনেকগুলো মন্ত্রণালয়, এখানে স্বাস্থ্যের সাথে অন্যান্য অনেক মন্ত্রণালয় জড়িত। এরা এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে এইসব কর্মকাণ্ডগুলো আসলে প্রয়োগ করার জন্য এটা একটা আনপ্যারালাল একটা অসাধারণ সমন্বয় প্রয়োজন। এটা অনুধাবন করেই এতগুলো বিশেষজ্ঞ কমিটি। আমি মনে করি না যে বিশেষজ্ঞ কমিটির মতামতগুলো ওনারা উপেক্ষা করছেন, এটা আমি মনে করি না। কিন্তু এটা যেভাবে করা দরকার, এটা ওনারা সরকারি ভাবে যেভাবে সরকারের যে বিভিন্ন পর্যায়ে আছে, আপনি মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের উপরের দিকে আরো মন্ত্রণালয় আছে এবং মাননীয় প্রাইম মিনিস্টার অফিস আছে, ওনারা সবগুলো মিলে এখানে এটা বাস্তবায়ন করছেন। আমি মনে করি না এটা পর্যায়ক্রমে ওনাদের মতামতগুলি বিবেচনায় এনে সার্বিকভাবে ওনারা করছেন, এবং এই সমাধান যে এই সমস্যাগুলি যা আছে, এই সমস্যাগুলির সমাধানের কিন্তু আকাঙ্ক্ষা আমাদের অনেক হতে পারে, আকাঙ্ক্ষা আমাদের হয়তো অনেক বেশি হতে পারে, কিন্তু এগুলো কোনো অবস্থাতেই সরলীকরণ করে বলা যাবে না আমাদের পরামর্শগুলো নেয়নি বা একেবারে ইমিডিয়েটলি নিয়েছে, এটা পর্যায়ক্রমে নেবে। আমি এই জন্য আমি মনে করি ওনারা গ্রহণ করছেন, এবং এটা গ্রহণের কিছু কিছু পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়ন হচ্ছে আমরা দেখছি। এই যে উচ্চ সংক্রমণের জায়গায় আমরা চলে যাচ্ছি ক্রমশই, আমরা 15ই মে পর্যন্ত 500 আমাদের রোগী ছিল, কিন্তু 15ই মে থেকে এই পর্যন্ত প্রায় 1000 ছাড়িয়ে গেল আমাদের, এবং আক্রান্তের সংখ্যাও কিন্তু আমরা মৃত্যুর সংখ্যা আমাদের 1000 ছাড়িয়ে গেল, আমাদের আক্রান্তের সংখ্যা লক্ষাধিক হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা যে পদ্ধতিতে হাঁটছি বা যে পথে হাঁটছি সেখান থেকে তো পদ্ধতি পরিবর্তন করে আমরা এখন জোনিংয়ের দিকে যাচ্ছি, কিন্তু সেটা করতে অনেক সময় লাগছে। আপনি কি মনে করেন যে আমরা যদি এই কাজগুলো একটু আগে করতে পারতাম, বা গতিটা যদি একটু বেশি থাকতো এই সমন্বয়ের বা কাজের, তাহলে এই সংক্রমণটার হারটা একটু নিয়ন্ত্রণে রাখা যেত এখন যে পর্যায়ে পৌঁছেছি আমরা? আমি আসলে বলতে চাই, আমি একটু আগে বলেছি যে এটা সংক্রমণের যে পর্যায়, এক একটা পর্যায়ের স্ট্র্যাটেজি এক এক রকম হবে। এখন যে পর্যায়ে, তখন তো প্রথম দিকে যেটা ছিল এটাকে আসলে নিয়ন্ত্রণের পর্যায়ে ছিল, এখন তো নিয়ন্ত্রণ থেকে যেহেতু স্বাভাবিক কর্মকাণ্ডগুলো এখন খুলে দেওয়া স্বাভাবিক প্রক্রিয়ার দিকে যাচ্ছে, কাজে এটাই সময় হচ্ছে, যেহেতু আমরা তো এই অনির্দিষ্টকাল ধরে এই সমস্তগুলি বন্ধ করে রাখতে পারি না, সরকার তো অনির্দিষ্টকাল ধরে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে পারে না। ওই জন্য এইগুলি এখন যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দেওয়া হচ্ছে, ওই জন্য এই সময়ে যেরকম জোনিং করার কথা, এই জোনিং প্রক্রিয়াটা আসলে এটা তো একটা কোনো বিশেষ বিভাগের বা বিশেষ মন্ত্রণালয়ের না, এখানে তো আসলে কমিউনিটিতেই এটা এই জোনিং করতে হবে। কাজে এই জোনিং করার জন্য যে রূপরেখা, এই রূপরেখাগুলো তো ইতিমধ্যে সরকার প্রণয়ন করে এটা বিভিন্ন ভাবে ওনারা বিভিন্ন জায়গায় ওনারা এটা দিয়েছেন, এবং আমি মনে করি যে এটাকে সময় বেশি নেওয়া হচ্ছে বললে আসলে এটা ঠিক হবে না, কারণ এটা খুব দ্রুততার সাথে করার যদিও বা প্রয়োজন, কিন্তু এটা আগে থেকে এই জোনিং করার পরিকল্পনা আগে থেকে করা এটা আসলে প্রয়োজনও ছিল না, এখন এটা করা হচ্ছে। আমি মনে করি এটা যথেষ্ট সময় এখনো আছে এটা বাস্তবায়নের জন্য। কিন্তু এই বাস্তবায়নে যদি আমরা আরও পিছিয়ে যাই বা গতি যদি খুব কম থাকে, আমরা যদি এই জোনিং করতে করতে যদি জুনের শেষ সপ্তাহে গিয়ে পৌঁছাই, তাহলে তো আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তখন কি এই জোনিংটা কার্যকর হবে? তখন নাকি নতুন আবার কোনো ব্যবস্থার কথা বলবেন আপনারা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা? না, এটা আসলে ওইভাবে বলাটা মনে হয় ঠিক হবে না, কারণ এটা একটা চলমান প্রক্রিয়া, চলমান প্রক্রিয়ার মধ্যেই এখন আমি তো একটু আগে বলেছি আমাদের যেমন যে মহামারীর যে অবস্থা,
তাতে করে যেগুলো সরকারের যে কর্মকাণ্ডগুলো চলছে তার একটা ভিন্ন আঙ্গিক হচ্ছে এটা। আমি অন্যদিকে যদি বলি, যেমন চিকিৎসা ব্যবস্থার মধ্যে আমাদের তো আসলে সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের ব্যবহার করেও আমরা মনে করেন কোভিড-19 চিকিৎসা ব্যবস্থায় দেশের চালু বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের হাসপাতালগুলো ওদেরকে সংক্রমণ নিয়ন্ত্রণ প্রতিরোধ আইপিসি যেটা বলে ট্রিয়াজ, কর্মী পরিকল্পনা, কর্ম পরিকল্পনা এবং হাসপাতালের পুনর্বিন্যাস করে একই হাসপাতালের আলাদা অংশে কোভিড-19 বা কোভিড-9 এমন রোগীর চিকিৎসা প্রদানে অনেক হাসপাতাল এরা সফলভাবে এগুলো করছে। কমপক্ষে ওরা 5টি মূল ভাগে হাসপাতাল ভবন, চত্বর, প্রশাসনিক ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবা কর্মী বা হেলথ কেয়ার প্রফেশনাল বিবেচনায় নিয়ে ওনারা চিকিৎসা ব্যবস্থা করছেন। কাজে এটা যদি মনে করেন যে ভবিষ্যতে আমাদের এই যে কর্মকাণ্ডগুলো জোনিং সিস্টেমে ওনারা যখন বাস্তবায়ন করবেন তার উপরে ভিত্তি করে, এটা আমি বলছি যে এটা কোনো একটা কমিটির কাজ না, তখন আবার পুনর্বিবেচনা তো করতে হবে। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা চলমান প্রক্রিয়া। আমার আরেকটি প্রশ্ন, যে বর্তমান যে রোগীর সংখ্যা বা মৃত্যুর যে সংখ্যা, তাতে আমরা দেখছি যে আক্রান্ত কিন্তু লক্ষণবিহীন করোনা আক্রান্ত মানুষদের আমরা কিভাবে চিহ্নিত করব? অনেক বেশি কমিউনিটি সংক্রমণ যখন হচ্ছে তখন কমিউনিটিতে প্রায় একটা 5 থেকে 10 ভাগ মানুষ উপসর্গবিহীন থাকাটা স্বাভাবিক, যাদের এখনো সংক্রমণ হয়নি। একটা জিনিস দেখুন, আমাদের তো প্রায় 16.5 কোটি 17 কোটি দেশের মানুষ, যাদের এখনো সংক্রমণ হয়নি এই সংখ্যা কিন্তু অনেক বেশি, 16 কোটির মতো। সবাই কিন্তু ঝুঁকিপূর্ণ, আবার কার্যকর ভ্যাকসিন কিন্তু এখনো আসেনি। হ্যাঁ। এই বৃহৎ জনগোষ্ঠীকে সুরক্ষার দায়িত্ব কিন্তু সম্মিলিতভাবে সবার। আমরা একাকেও সুরক্ষিত থাকতে পারবো না, আপনি আমি সবাই মিলে কিন্তু সুরক্ষিত থাকবো। তাই শতভাগ যথাযথভাবে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি, বিশেষ করে শারীরিক দূরত্ব অনুসরণ কাম্য। ভবিষ্যতে যদি অ্যান্টিবডি পরীক্ষা যদি আসে, তাহলে যাদের সংক্রমণ হয়নি তাদের সংক্রমণ হওয়ার পরে যাদের পরবর্তীতে যাদের যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে বোঝা যাবে, তারা আপাতত কম ঝুঁকির মধ্যে থাকবেন। কিন্তু আমরা ওই অ্যান্টিবডি পরীক্ষা করে তখন দেখবো যাদেরকে ওই অবস্থাকে বলা হয় ইমিউনোলজিক্যাল পাসপোর্ট। যদি এরকম হয় অ্যান্টিবডি তৈরি হয়েছে এমন মানুষের সংখ্যা কত আমরা তো আসলে জানি না। তো অনেক দেশ উন্নত বিশ্বে ওদের 3 থেকে 5 ভাগ, তো আমাদের এখানে তার চেয়ে অনেক কম হতে হবে, 5 ভাগের বেশি হয়তো না। তো যাদের আমরা বুঝতে পারবো যে ইমিউনোলজিক্যাল পাসপোর্ট তাদের দেওয়া যাবে, সোকল ইমিউনোলজিক্যাল পাসপোর্ট নামে আলাদা কোনো পাসপোর্ট নেই, কিন্তু যাদের অ্যান্টিবডি তৈরি হয়েছে, তো এরকম যদি লোক নির্দিষ্টভাবে শনাক্তকরণ করা যায় তাহলে তাদের সুবিধা হবে কি, তারা কাজে ফিরতে পারবেন, তারা কাজে যেতে পারবেন। এই ক্ষেত্রে গত 2 দিন আগেই আমরা ঘটনাটি দেখলাম, যে গত 1-2 দিন না পরশুই যে আমাদের গণস্বাস্থ্য কিটের যে কথাটি উঠছিল, আমরা দেখি যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটি বললো যে এটি দিয়ে এই টেস্ট করোনা পজিটিভ টেস্ট করা যাবে না, কিন্তু অ্যান্টিবডি টেস্ট করার জন্য সেটি কার্যকর করা যায়। তাহলে কি আমরা সেটির দিকে একটু মানে আপনি কোনো সুপারিশ করবেন যে সেদিকে আমরা ব্যবহারের দিকে যাবো কিনা, অ্যান্টিবডি টেস্টের দিকে? আমি আসলে যেটা বললাম এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক নীতিমালার কথাই বললাম। আচ্ছা, এখন যেমন যদি এখন রোগ আছে কিনা ওটা দেখার জন্য দেখুন বর্তমানে আরটিপিসিআর অথবা অ্যান্টিজেন বেসড কতগুলি পরীক্ষা আছে, ওগুলো যদি পাওয়া যায় তাহলে আমাদের ব্যাপকভাবে পরীক্ষাগুলি করতে পারবো। আবার যাদের আগে গত কিছুদিন আগে এরকম সংক্রমণ হয়েছে কিনা তা দেখার জন্য অ্যান্টিবডি প্রয়োজন। তো অ্যান্টিবডি দেখার জন্য যে টেস্টগুলো, যেটা আমরা শুনলাম যে বিএসএমএমইউ তে যে পরীক্ষা করেছে, এটা রিপোর্ট ওনারা দিয়েছেন। এটা রিপোর্ট পাওয়ার পর ওনারা দেখবেন যে এই অ্যান্টিবডি টেস্ট এটা যথেষ্ট কিনা। যদি এই অ্যান্টিবডি টেস্ট যথেষ্ট হয় তাহলে হয়তো এটা অ্যান্টিবডি টেস্ট ব্যবহার করতে পারে। আমি কিন্তু এটা সুনির্দিষ্টভাবে ওই রিপোর্ট না দেখা পর্যন্ত, এটা পাবলিশ রিপোর্ট না দেখা পর্যন্ত আমার পক্ষে বলা সম্ভব না। তবে নীতিগতভাবে আমি বিজ্ঞান ভিত্তিক প্রিন্সিপাল হচ্ছে অ্যান্টিবডি বেসড টেস্ট দরকার হবে, শুধু রোগ নির্ণয়ের জন্য নয়, আমাদের যে সংক্রমিত যারা হয়েছেন তারা কাজে যেতে পারবেন, তাদের ঝুঁকি কম থাকবে। আপনাকে আরেকটি প্রশ্ন করে যেতে চাই, যেটা আপনি বিরতির পরে জবাব দেবেন, সেটা হলো চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে নানা রকম ওষুধের কথা আমরা শুনছি এবং নানা রকম ওষুধের পরীক্ষামূলক প্রয়োগও হচ্ছে, এমনকি প্লাজমা থেরাপির পরীক্ষামূলক প্রয়োগও আমরাও করছি। এই যে একটা জায়গায় আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে কোন ওষুধ প্রয়োগ হবে, একটি ওষুধ প্রয়োগ করলে 2 দিন পরে সেটি আবার নাকচ হচ্ছে, আবার নতুন ডেক্সামেথাসোন নিয়ে আমরা কথা বলছি, আমরা প্লাজমা থেরাপি দিচ্ছি কিন্তু প্লাজমা থেরাপি নিয়ে পরীক্ষামূলক কাজ চলছে, তার অনুমোদন হচ্ছে না।
এই যে একটি চিকিৎসার পত্র নির্দিষ্ট ওষুধ না থাকার কারণে এই যে আমাদের একটু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেখানে আপনার পরামর্শটা কী হবে? বিরতির পরে এসে মানে আপনি বলবেন। সারা পৃথিবীতে নানা রকম ওষুধ ব্যবহার হচ্ছে, আমরা ওষুধ উৎপাদন করছি, ব্যবহার করছি পরীক্ষামূলক, প্লাজমা থেরাপিও আমাদের পরীক্ষামূলক। তা আমরা সেটিকে কিভাবে সতর্কতার সঙ্গে প্রয়োগ করব সেই ব্যাপারে পরামর্শ শুনবো বিরতির পরে এসে। দর্শক থাকুন আপনারা, আমাদের সঙ্গে আছেন ডাক্তার এম এ ফয়েজ। আবারও ফিরলাম এমজিএস গ্রুপ নিয়মিত উপসংহারে। আমরা কথা বলছি ডাক্তার এম এ ফয়েজের সঙ্গে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক। ডাক্তার এম এ ফয়েজ, আমি যে প্রশ্নটি করে রেখেছিলাম আপনাকে বিরতির আগে, যে নানা রকম পরীক্ষামূলক ওষুধ, যেহেতু কোনো এক নির্দিষ্ট কার্যকর ওষুধ নাই বা নির্দিষ্ট কোনো তেমন কোনো ব্যবস্থাও আমরা দেখছি না, ফলে এই যে নানা রকম ওষুধ আমরা প্রয়োগ করছি পরীক্ষামূলকভাবে, আপনার পরামর্শ কি? আমরা প্লাজমা থেরাপিরও কিন্তু পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশে করেছি। যেহেতু কোভিড-19টা একটা নতুন রোগ, এই রোগের আসলে ওষুধ তো সরাসরি কার্যকর কোনো ওষুধ এখন পর্যন্ত বের হয়নি। যে কোনো রোগেরই নতুন ওষুধ বের হতে অনেক বছর সময় লাগবে, 10-15 বছর। এখানে একই রকম অন্যান্য রোগের কাছাকাছি অন্যান্য রোগের যেসব ওষুধ বের হয়েছে এগুলিকে ব্যবহার করার জন্য এটা রিপারপাসিভ বলে। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হচ্ছে এখনো কোভিড-19 চিকিৎসায় কোনো কার্যকর ওষুধ নেই। এটা একটা পরিষ্কার ওনাদের বক্তব্য। তবে সবগুলো কিন্তু গবেষণার ওষুধ। এই যে মূলত চিকিৎসা হচ্ছে কি উপসর্গ ভিত্তিক, তবে বাড়িতে কিংবা আইসোলেশন সেন্টারে কিংবা হাসপাতালে পর্যবেক্ষণ পূর্বক চিকিৎসার জন্য কতগুলো ধাপ আছে। তার মধ্যে যেমন উপসর্গ ভিত্তিক কিছু চিকিৎসা, তারপরে কিছু উন্নত পুষ্টিকর খাবার, ইদানিং বিজ্ঞান ভিত্তিক যেটা বোঝা যাচ্ছে যাদের ঝুঁকিপূর্ণ এবং তাদের মাদারি থেকে মারাত্মক ধরনের উপসর্গ আছে, তাদের রক্ত জমাট নামাদার ঔষধ যেমন হেপারিন, ভাইরাস বিরোধী বিভিন্ন ধরনের ঔষধ, বিভিন্ন রকম ভাবে বিভিন্নভাবে অক্সিজেন স্বল্পতা নিরাময়ের ব্যবস্থা, তার মধ্যে ইন্টেনসিভ কেয়ার ইউনিট সহ এগুলো প্রযোজ্য। এছাড়া স্টেরয়েড, অতি সম্প্রতি স্টেরয়েড বাংলাদেশেও আমরা আগেও ব্যবহার করেছি। গত পরশু অক্সফোর্ড ইউনিভার্সিটি ওনারা যেটা বলছেন ডেক্সামিথাসোন ওনারা যেটা ব্যবহার করেছেন যাদের অক্সিজেন লাগে এমন রোগীদের এবং সিভিআর দ্বারা রোগী, মারাত্মকভাবে অসুস্থ রোগী, তাদেরকে স্টেরয়েড দিয়ে দেখা গেছে তাদের মৃত্যুর হারটা কমেছে। এটা একমাত্র একটা ঔষধ যেটা দিয়ে মৃত্যুর হার কমে বাংলাদেশ। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ঔষধ কিন্তু হালকা মাদারি টাইপের মৃদু রোগীদের দেওয়া যাবে না এবং বাড়িতে দেওয়া যাবে না। যেই মাত্রায় দেওয়া হবে এই রোগীটা হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে দিতে হবে। এবং এটা কিন্তু একমাত্র ওষুধ না, এই ওষুধটা অন্যান্য অনেক রোগে ব্যবহার করা হয় এবং অত্যন্ত সূক্ষ্মভাবে এটা হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞের পরামর্শই নেওয়াটা বাঞ্ছনীয়। এছাড়া প্লাজমার ব্যাপারে আপনি বলছেন সুস্থ হয়ে যাওয়া রোগীর প্লাজমা, এটাও একটা এক ধরনের চিকিৎসা। যেখানে চিকিৎসা দেওয়া হোক না কেন, টেলিমেডিসিন বলি কিংবা আইসোলেশন সেন্টারে বলি কিংবা হাসপাতালে চিকিৎসক দল কিংবা আইসিইউতে দলের পর্যায়ক্রমিক পর্যবেক্ষণের মাধ্যমে বলি, কিন্তু আনুষঙ্গিক চিকিৎসা সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য, হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য আবশ্যিক। আপনি একটু আগে যেটা জিজ্ঞেস করছিলেন যে প্লাজমা সম্বন্ধে, আসলে কোভিড-19 রোগে যারা সেরে যারা ব্যক্তি তাদের শরীরে রোগ প্রতিরোধক শক্তি যেটাকে বলা অ্যান্টিবডি তৈরি হয় যা প্লাজমাতে থাকে। তো এই ধরনের সেরে যাওয়া ব্যক্তির ইমিউনিটি বা অ্যান্টিবডি তৈরি হয়েছে এমন প্রমাণ সাপেক্ষে তাদের প্লাজমা নিয়ে মারাত্মক অসুস্থ কোভিড-19 রোগীকে দেওয়ার গবেষণা বিভিন্ন দেশে চলমান। বাংলাদেশেও এই ধরনের গবেষণা চলছে। এই গবেষণায় যারা অংশগ্রহণ করবেন তাদের এই অংশগ্রহণ সাপেক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে এবং এটা যেহেতু গবেষণা, রোগীর সম্মতি সাপেক্ষে প্লাজমা দেওয়া যেতে পারে। তো এই ধরনের গবেষণার ফলাফল এখনো প্রকাশিত হয়নি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই প্লাজমা দেওয়ার ব্যাপারে সরাসরি অভিমত দেয়নি। এগুলো আমি প্রথমেই বলেছি, এগুলো সবগুলোই কিন্তু গবেষণার ঔষধ এবং এই গবেষণার ঔষধে কেবলমাত্র একটা ঔষধ যেটা যুক্তরাজ্যে ওনারা গবেষণার মাধ্যমে পরশু কেবলমাত্র প্রকাশ করেছেন যে বিজ্ঞান ভিত্তিক ভাবে যদি মারাত্মকভাবে অসুস্থ হয়, ওদের অক্সিজেন লাগে, তাদের ভেন্টিলেশন লাগে, তাদের কিছু একটা অংশের রোগীর উন্নতি হয় এবং তাদের মৃত্যুর হার কমায়। এই পর্যন্ত অন্য কোনো ওষুধে মৃত্যুর হার কমায় এরকম সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। কিন্তু এটা গবেষণার অংশ হিসেবে বলি কিন্তু আমাদের জাতীয় নীতিমালার অংশ হিসেবে এই ধরনের কিছু ভাইরাস বিধ্বংসী ওষুধ ব্যবহার করা ব্যবস্থা আছে, বাংলাদেশেও এগুলো ব্যবহার করছে এবং কিছু কিছু গবেষণাও চলছে।
ডক্টর ফয়েজ যদি বলেন, আমরা দেখি যে মানে যারা সব থেকে বেশি আমাদের দরকার সেই চিকিৎসকরাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে, বা পুলিশ বাহিনীতে আমরা অনেক আক্রান্ত দেখছি, কিন্তু তারাই আমাদের সামনের সারির যোদ্ধা। এবং প্রথমে পিপিইর কথা বলা হচ্ছিল, সে পিপিই এখন তারা ব্যবহার করছে, সেখানে তাদের কি আলাদা কোনো প্রোটেকশন আরও দরকার কিনা? নাহলে তারাই যদি অসুস্থ হয়ে পড়ে, চিকিৎসকরা মারাও গিয়েছেন আমাদের প্রায় 38 জনের মতন, সেক্ষেত্রে আমাদের বিশেষ কোনো পরামর্শ আপনি আছে কিনা তাদের সতর্কতা আরও বাড়ানোর ক্ষেত্রে? আসলে এটা অত্যন্ত দুঃখজনক যে যারা চিকিৎসা পেশায় জড়িত এবং যারা মাঠ পর্যায়ে যারা পুলিশ বাহিনী তারা সংক্রমিত হচ্ছেন এবং দুর্ভাগ্যবশত কেউ কেউ মারাও গেছেন। তো হাসপাতালে চিকিৎসা প্রদানে স্বাস্থ্যসেবা কর্মী এবং মাঠ পর্যায়ে যারা পুলিশ বাহিনী ওনাদের আসলে সংক্রমিত জনগণের সংস্পর্শে আসার কারণ হচ্ছে তারা অধিক পেশাগত ঝুঁকির মধ্যে ওনারা আছেন। আমি হাসপাতালে যারা আছেন ওনারা তো রোগীদের সাথে যাচ্ছেন, এবং পুলিশ বাহিনী যারা সব বাইরে আছেন ওনারা তো এরকম অনেক মানুষ আছে যারা উপসর্গবিহীন থাকতে পারে। তো এই সংক্রমণ প্রতিরোধের জন্য যেটাকে বলা হয় আইপিসি নীতিমালা, এইটা আসলে যথাযথ অনুসরণ করার বিকল্প কিছু নেই। তো প্রত্যেকের যে ব্যক্তিগত সুরক্ষা যেগুলো আছে পিপিই, ওইটা তো একটা জাতীয় কর্মকৌশল আছে, কিন্তু এটা ছাড়া প্রত্যেকের নিজস্ব একটা কর্মকৌশল অনুযায়ী চলা কাম্য। তবে কর্মক্ষেত্রের ব্যাপারে কর্মক্ষেত্রে যথাযথ গুণগত সুরক্ষা সামগ্রী প্রাপ্যতা, ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, পর্যালোচনা, মনিটরিং, বিশেষ করে কোনো যে অনুসরণের যে নিয়মগুলি আছে এগুলো কোনো ব্যত্যয় হচ্ছে কিনা এটাও দেখা প্রয়োজন বলে আমি মনে করি। আমার একটা সাধারণ মানুষের প্রশ্ন, যে আমরা এখন পর্যন্ত যত রোগী শনাক্ত হচ্ছে বা যত মানুষ মারা যাচ্ছে, আমরা দেখছি যে আপনি যেটা শুরুতে বললেন একদম নিম্ন আয়ের মানুষ যারা সাধারণভাবে থাকে তারা কতটা সুরক্ষা নিতে পারছে, কিন্তু সেইখানে আমরা সংক্রমণ কম দেখি সাধারণ চোখে, বিজ্ঞান বা গবেষণার বিষয় না এটি। আপনি যদি দেখেন যে বস্তিগুলোতে সাধারণ আয়ের মানুষ থাকে যারা খুবই নিম্নবিত্ত, অল্প আয় করে, রিক্সা চালক, আমরা দেখছি যে এদের মধ্যে সংক্রমণ অনেকটা কম। এর যদি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা আমি জানি না, আপনারা কোনো গবেষণা হচ্ছে কিনা, কিন্তু আমরা দেখছি সেই রকম মানুষের আক্রান্ত হচ্ছে কম, নাকি তারা আক্রান্ত হয়ে এটি মানে আমলেই নিচ্ছে না, সেরকম দেখেন কিনা? আমরা তো দেখছি যে মৃত্যুর সংখ্যাও যদি বলেন বা আক্রান্তর সংখ্যাও যদি বলেন, মধ্যবিত্তের মধ্যে বেশি, যারা সুরক্ষার কথাটা সচেতনভাবে জানেন, যারা সুরক্ষা নিতে পারেন, তাদের মধ্যে আমাদের মনে হয় সংক্রমণের সংখ্যাটা বেশি। আপনার মত কি? দেখুন, আমাদের দেশে তো আসলে যেটা আমাদের যত বড় দেশ তাদের অধিক জনগোষ্ঠী এবং জনবসতি, তো এই দুইটা কারণ গণবসতি এবং জনগোষ্ঠী, আমাদের যে তথ্য উপাত্য, এই তথ্য উপাত্তগুলি দিয়ে এখন আমাদের পক্ষে বলা সম্ভব নয় যে আমাদের যে অপেক্ষাকৃত যে অর্থনৈতিকভাবে যারা দরিদ্র জনগোষ্ঠী ওনারা কম আক্রান্ত হচ্ছেন বা ওনারা কম মারা যাচ্ছেন, এই কথাটা বলার এখন আমাদের সময় আসেনি। কারণ যদি যথেষ্ট তথ্য উপাত্ত না থাকলে তাহলে এগুলো আসলে বলা ঠিক হবে না। তবে এটা ঠিক, ওনাদের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যেই বরং উনাদের এটা কঠিন বাস্তবতা হচ্ছে, উনাদের মধ্যে একদিকে উনাদের কোভিড আক্রান্ত, আবার অন্যদিকে কোভিড কারণে কোভিডের জন্য নিয়ন্ত্রণের জন্য যেসব কর্মকাণ্ডগুলি চলছিল তাতে উনাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের ঘাটতির কারণে, এবং তাদের মধ্যে দেখবেন যে অনেকের যে অসংক্রামক রোগ ব্যাধিগুলি যেগুলো আছে তাদের অনেকেরই এগুলো চিকিৎসা ওনারা নেন না বা যথাযথ নেন না, তারা অনেক বেশি ঝুঁকিতে আছে। এইটা কিন্তু এখন গবেষণার বিষয়, এবং তথ্য উপাত্তগুলো যেগুলো হাসপাতালে কমিউনিটিতে যেগুলো আছে এই তথ্যগুলো যদি যথাযথভাবে যদি দেখা যায় তারপরেই বলা যাবে তাদের মধ্যে সংক্রমণের হারটা কম কিনা বেশি। তবে আমি মনে করি না তাদের মধ্যে সংক্রমণের হার কম বলে আমি মনে করি না, বরং তাদের মধ্যে সংক্রমণ এবং তাদের ঝুঁকি অনেক অন্যদের তুলনায় বেশি বলে আমার মনে হয়। আমরা অনুষ্ঠান শেষ দিকে এসে আপনি যদি আমাকে বলেন, আমি এই প্রশ্নটা করতেই চাই যে এখন যে সংখ্যা আমরা দেখছি যে আমরা 8ই মার্চ থেকে 18ই জুনে এসে আমরা দেখছি যে প্রায় 1 লাখ ছাড়িয়ে গেল আমাদের আক্রান্তের সংখ্যা, এবং মৃত্যুর সংখ্যা আমাদের 1000 ছাড়িয়ে গেল। আপনার কি মনে হয় যে এটি ঠিক? আমরা প্রতিদিন 15 থেকে 17-18 হাজার নমুনা পরীক্ষা করছি, সেটা আমাদের সক্ষমতাই এতটুকু, হয়তো এর থেকে বাড়লে আর একটু বাড়বে, তাতে করে যতটুকু আমরা আক্রান্ত শনাক্ত সংখ্যা বলছি তার থেকে কি অনেক বেশি মানুষ শনাক্ত না হলেও আক্রান্ত কিনা, সেটা আমরা কি মনে করি? মানুষের মধ্যে কিন্তু এটা বড় প্রশ্ন যে এত কম সংখ্যক মানুষ আক্রান্ত থাকতে পারে না, শনাক্ত যতটুকু হয় তার থেকে অনেক বেশি মানুষ আক্রান্ত হয়ে আছে, কিন্তু তারা শনাক্ত হচ্ছে না পরীক্ষা না করার কারণে বা পরীক্ষার সক্ষমতা না থাকার কারণে। দেখুন, আমাদের এখানে আসলে সংক্রমণ নির্ণয়ের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে। বিভিন্ন ব্যবস্থার মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে আপনার সুনির্দিষ্টভাবে উপসর্গ যাদের আছে তাদের পরীক্ষা করা। যে এখন মনে করেন
পনেরো থেকে 20,000-এর মধ্যে যদি পরীক্ষা হয়, তার মধ্যে প্রায় 3,000 থেকে 4,000 রোগী শনাক্তকরণ হচ্ছে। আবার একই দিকে দেখুন, আমাদের যারা টেলিমেডিসিনে যারা সেবা নিচ্ছেন, ওনাদের প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ মানুষ ফোন করছেন। আবার বিভিন্ন হাসপাতালে বিভিন্ন উপসর্গ নিয়ে, এই কোভিডের উপসর্গ তো আলাদা কিছু না, এটা হচ্ছে জ্বরের সাথে কাশি, শ্বাসকষ্ট, কফ, এইগুলো এরকম অনেক মানুষ উপসর্গ। কিন্তু আমাদের আসলে যে টেস্ট আমরা করতেছি, এটা জটিল এবং এটা কঠিন পরীক্ষা, এটা প্রায় 60টার মতো প্রায় ল্যাবে পরীক্ষা হচ্ছে, কিন্তু এটা কিন্তু যথেষ্ট না। কিন্তু একই রকম ভাবে আবার এই পরীক্ষাটা অনেক বেশি ব্যাপকভাবে বাড়ানো সম্ভব নয়। তো এই জন্য আমরা মনে করি যে উপসর্গ ভিত্তিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে উপসর্গ ভিত্তিক যদি সন্দেহজনক হয়, কিংবা যদি সুনির্দিষ্টভাবে পরীক্ষা হয়, অথবা সন্দেহজনক কিন্তু পরীক্ষা করা কোনো কারণ যাচ্ছে না, তাদেরকে প্রবাবল, এদেরকে কিন্তু সবাইকে কিন্তু রোগী মনে করতে হবে। যুক্তরাজ্য বলছে, ইউকে বলছে, তাদের যা রিপোর্ট, তাদের রিপোর্টের বেশি কমপক্ষে 5 থেকে 10 গুণ বেশি রোগী আছে। কিন্তু আমি অন্যদিকে বলতে চাই, যদি আমাদের এখানে যেমন মনে করেন প্রায় 90,000 থেকে 1 লাখের মতো রোগী কাছাকাছি হচ্ছে, কিন্তু আপনি দেখুন আমাদের যদি 16.5 কোটি লোক ধরি, যদি 17 কোটি লোক ধরি, তাহলে ব্যাপক জনসংখ্যা এখনো কিন্তু ঝুঁকির মধ্যে রয়ে গেছে, এখনো কিন্তু তাদের সংক্রমণ হয়নি। তো আমাদের সবার কিন্তু একটা মানবিক এবং দায়িত্বশীল আচরণ হবে, যাতে আমাদের সবার এই যে আচরণগত পরিবর্তনগুলো যত কঠিন হোক, এগুলো আমাদের অনুসরণ করে আমাদের সবাইকে সুরক্ষা দেওয়া। এটা আমাদের আসলে এটা সবার একটা দায়িত্বশীল এবং মানবিক আচরণ করা দরকার, এবং এটাই কিন্তু কঠিন বাস্তবতা আমাদেরকে। সেই কঠিন বাস্তবতায় আমরা আছি। ডক্টর এম এ ফয়েজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা ডিবিসি নিউজের পক্ষ থেকে। দর্শক, আমরা আজকের মতো শেষ করছি উপসংহার। ফিরবো আগামী শুক্রবার রাত 10টায়। থাকবেন নতুন অতিথি, থাকবেন আপনারা। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।